আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কবে যাচ্ছেন চায়না, মালয়েশিয়া হয়ে? তিনি বোধহয় 21 তারিখ মালয়েশিয়া যাচ্ছেন। সেখান থেকে 22 তারিখ রাত্রিবেলায় চায়না উড়ে যাচ্ছেন। 23 তারিখ তিনি নামবেন। চায়নায় কার সঙ্গে দেখা করবেন উনি জানেন, কারণ চায়নার যিনি বিদেশ মন্ত্রী ওয়াং ই তিনি তো ভারতে আসছেন 23 তারিখ, 22-23 উনি থাকবেন ব্রিক্স নিয়ে কথা বলতে। তো এখন এনডিটিভি ওয়ার্ল্ডের তো খবরটা ছড়িয়ে গেছে। আমার 22 তারিখেই আবার পুতিনের সঙ্গে দেখা করতে উনি চলে যাচ্ছেন, মানে জিনপিং চলে যাচ্ছেন রাশিয়া। সেখান থেকে উত্তর কোরিয়া যাবেন কিম জং উনের সঙ্গে দেখা করতে। সেখান থেকে 29 তারিখ ফিরবেন। তাহলে বিদেশ মন্ত্রীও রইল না, ওদের প্রেসিডেন্ট উনি তো রইলেন না। তো কার সঙ্গে দেখা করতে যাবেন? কোন রাষ্ট্রীয় তো আমন্ত্রণ পত্র নেই, তাহলে কার সঙ্গে দেখা করতে যাবেন? এখানে আমাদের এখানে ব্রিক্সের যেটা বলেছিলাম, যেটা নিয়ে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এত চিন্তা, ব্রিক্স নিয়ে এই যে এত ঝুঁকে পড়া ভারতের ভেতরে পেছনে ভারতকে সঙ্গে চাই, সেটা হচ্ছে আরআইসি এবং ব্রিক্স দুটো আটকাতে। আর এই ব্রিক্সের সম্মেলন হচ্ছে এই বছরের শেষে, আর হোস্ট কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। তাই এখানে এসে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তিনি অজিত দোভালের সঙ্গে দেখা করবেন, তিনি বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করবেনই। এখন যখন দুই মাথা যখন এখানে, এবং শোনা যাচ্ছে যে খুব শিগগিরই, আমি যেটা আগেও আপনাদের বলেছিলাম, শি জিনপিং এবং পুতিন একত্রে ভারতবর্ষে আসবেন। ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু একত্রে ভারতবর্ষে আসবেন। এটা ব্রিক্সের আগেই হবে, হয়তো সামনের মাস কিংবা তারপরের মাস। দুই রাষ্ট্রপ্রধান এবং আমাদেরও প্রধানমন্ত্রী, তাদের সকলের ডেট ম্যাচ করবে, টাইম ম্যাচ করবে, সেখান থেকে তো ঠিক হয়। তো তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওই দেশের রাশিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, বেজিং এর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। কারণ বিদেশি অতিথি এলে তাদের অন্যরকম সিকিউরিটি সিস্টেম হয়, তো সেগুলো করতে সময় লাগবে। তাহলেই তারেক রহমান যাবেন কোথায়? আর একটা কথা হলো, এই এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে পাশ থেকে সরে যাচ্ছে, আরো ঝুঁকে পড়বে। যখনই দেখবে চায়নার প্রেসিডেন্ট যখনই এখানে চলে এসছেন, পুতিনও চলে এসছেন, তিনি আরো ঝুঁকে পড়বেন, মোদির সামনে হাত পা জুড়ে ফেলবেন। তাহলে তো চায়নারও তো সাপোর্ট পাবেন না। আর পাকিস্তানের কি অবস্থা এই দেখুন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন আমাদের টয়লেট পেপারের মধ্যে ইউজ করে ফেলে দিয়েছে। আপনাদের যিনি রক্ষাকর্তা, যার সঙ্গে আপনাদের প্রেম, বড় আব্বাকে বলছে, বড় আব্বা তার আব্বাকে বলছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যে আমাদেরকে টয়লেট পেপারের মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝুন। তবু তো পাকিস্তান কিছুটা কাজে আসতো, আপনারা তো ঘোড়ার ডিমের কোনো কাজেই আসবেন না। এখন এই আপনাদের আব্বা হুজুরের, মানে পাকিস্তানের এত রাগ কেন? মানে ভেতরে ভেতরে এত ক্ষোভ কেন?
সেটা হচ্ছে G7 তাদেরকে ডাকা হলো না। আবার এই যে ইরানের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, তাতেও পাকিস্তানের নাম নেই। আচ্ছা, G7 কি? গ্রেটার ইকোনমি 7। মালদার পার্টি ওখানে গিয়ে ফুর্তি করে, কথা বলে, মালের কথা হয়, এই ব্যবসা হবে, ওই ব্যবসা হবে। আপনারা তো কি ব্যবসা করবেন? পাকিস্তান, আপনার বড় আব্বার যে আব্বা হুজুর, তার ফাটা পকেট, আপনাদেরও ফাটা পকেট। তো ওখানে তো ভিখারিদের জায়গা নেই, ওখানে মালদার মানুষের জায়গা আছে। ইন্ডিয়ার পয়সা আছে, ইন্ডিয়া যাবে, বিজনেসের কথা বলবে, টাকা ফেলবে, মাল নেবে। ক্রেডিট লাইন ফাইন হয় না, টাকা ফেলবো, মাল দাও। পাকিস্তানের টাকা নেই, তাই কেউ টাকা দেয় না। আপনাদেরও টাকা নেই, কেউ টাকা দেয় না। তো আপনাদের যদি আব্বা হুজুরের এই অবস্থা হয়, তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের জন্য কি করবে? তবু তো পাকিস্তান আমেরিকার জন্য অনেক কিছু করেছে, তাই আমেরিকা অনেক টাকা পয়সা দিয়েছে। সৌদি আরবের জন্য করেছে, সৌদি আরব টাকা দিয়েছে, দুবাই টাকা দিয়েছে, কাতার দিয়েছে। তাতেও আব্বা হুজুরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আপনারা তো গোলাম বানিয়ে নিয়েছে, আপনার তো কোনো অসুবিধেই নেই ছুঁড়ে ফেলতে। টয়লেট পেপারও নয়, খবরের কাগজ সাফ করে ফেলে দেবে। আপনাদের জন্য সত্যি মায়া হয়। আপনারা এই পাকিস্তান মনে করেন, পাকিস্তান পাকিস্তান করে চেঁচান, পাকিস্তান আপনাদের বাঁচাবে, তুর্কি নাকি আপনাদের বাঁচাবে। একটা ধমক দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ওই এরদোগান না, ও সমুদ্রে ঝাঁপ দেবে, বা 42 তলা যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর ওপর থেকে ঝাঁপ দেবে ভয়ের চোটে। আপনাদের পাশে কেউ নেই, কেউ নেই, আশপাশ দেখবেন। আর শেখ হাসিনার ফেরার দিন খুব এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সদর্থক ভূমিকা পালন করে, তাহলে কিকের পর কিক, কিকের পর কিক, কিকের পর কিক, এই কিকে সব আপনারা বেরিয়ে চলে যাবেন। সেই দিকেই যাচ্ছে আমার মনে হচ্ছে, যেরকম হাব ভাব দেখছি। দেখুন আপনারা কি করবেন। এই জামাত, বিএনপি, এরা কি করবে, পৃথিবীর কোথায় যাবে, কোথায় গিয়ে আশ্রয় নেবে। এখনো পর্যন্ত আমেরিকা কিন্তু এই তারেক রহমানের ওপর থেকে কিন্তু সেই যে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে, এখনো কিন্তু তোলেনি, এখনো তোলেনি। প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখনো তোলেনি। তারা কেউ চেনেই না, পাত্তাই দেয় না। আবার গিয়ে লন্ডনে ওই খুবরি পায়রার খোপে গিয়ে আবার তাকে ঢুকে বসে থাকতে হবে। এত খাল খনন হইল রে, কি হইব? জলই যদি না থাকে, তাহলে খালে জলটা বইব কি করে? জলের জন্য যে দরকার যেটা, সেটা হচ্ছে আপনার এখানে এসে গঙ্গা চুক্তি নিয়ে কথা বলা। আসল জিনিসে আপনাদের মন নেই, আপনারা লোক দেখানো কাজ করেন। খাল খনন হচ্ছে, একদিকে ভালো, পরিবেশ ভালো হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার যে মানুষগুলোকে উচ্ছেদ করছেন খাল খননের নামে, তাদের কথা একটু ভাববেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, এবং গতকাল এটা সারা দিন বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন টকশোতে আলোচনা হয়েছে যে বাংলাদেশে কি হামাসের উপস্থিতি কিনা। এই ব্যাপারটা আসলে ইন্ডিয়ার এনডিটিভি, প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির সাথে ইসরায়েলের কূটনীতিক যিনি ইন্ডিয়াতে আছেন, তার একটি কথায়, আপনারা সকলে জানেন ইরান কুয়েত যুদ্ধ, ইরান এবং ইরানে যে যুদ্ধ হচ্ছে এখন, ইসরায়েল এবং আমেরিকা যে যুদ্ধ, এইটার কারণে এমনি সেই দেশে একটা মিডল ইস্টে পুরো আগুনময় অবস্থা। তার ভেতরে আপনার
অলরেডি 6-7 মাস আগেই বলেছিল ইসরায়েল যে ইরানের পরে ধরবে পাকিস্তানকে। এটা সরাসরি কিন্তু নেতানিয়াহু বলেছিল। এরপর হঠাৎ করে গতকালকে তাদের কূটনীতিক বলল যে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে বা ঘাঁটি আছে। যদিও কোনো প্রমাণ বা কিছুই হাজির করে নাই, হয়তো তারা এটা হাজির করার প্রয়োজন বোধ করে নাই, বা অন্য কোনো খেলা, আসলে কোথায় কি খেলা আছে জিও পলিটিক্সে এই খেলাগুলো বোঝা বড়ই দুষ্কর। তো বাংলাদেশের পরিস্থিতি এমন কিছু ঘটনা, বাংলাদেশের ভেতরে এমন কিছু ঘটনা যা শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনও গভীরভাবে আলোচিত হচ্ছে। আপনাদের নির্ঘাত মনে আছে 2024 সালের 7ই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত একটা বড় ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ তৎকালীন সময়ে বিতর্কের জন্ম দিয়েছিল। ওই অনুষ্ঠানে হামাসের নেতা খালেদ কুদ্দুমি ও খালেদ মিশেল, পাকিস্তানের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি তাকি উসমান এবং পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা মৌলানা ফজলুর রহমান অংশ নেয়, এবং এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এটা সারা দেশে তখন ব্যাপক আলোচনা হয়, কেন এইসব ধর্মীয় উগ্রবাদী নেতারা আসবেন। এরপরে আপনারা জানেন যে তেহরিকি তালিবান টিটিপির 2জন প্রভাবশালী নেতা এবং যারা মানে খুব প্রভাব পাকিস্তানে, তারা 2জনে আসে বাংলাদেশের বিভিন্ন বর্ডার অঞ্চল, বিভিন্ন মাদ্রাসা মসজিদে ঘুরে যান, যেটা নিয়েও তখন সমালোচনা হয়ে সরকার নিশ্চুপ ছিল। এছাড়া আফগানিস্তানের একজন মন্ত্রী পদমর্যাদার লোক, তিনি এসব বিভিন্ন মাদ্রাসায়, ঢাকা চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসায় ঘুরে যান, এটা নিয়েও চুপ ছিল, কোনো কথা কেউ বলে নাই। তো এদের এই উপস্থিতিটা কিন্তু একটা প্রশ্ন, বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি শুধুমাত্র একটা অনুষ্ঠানের আয়োজনের স্থান ছিল, নাকি এর পিছনে আরো কোনো বড় রাজনৈতিক কৌশল বা বার্তা বহন করছিল? কারণ সমালোচকদের মতে কি বলে, সমালোচকরা বলতেছে আন্তর্জাতিক বিতর্কিত বিভিন্ন রাজনৈতিক আদর্শিক গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে পড়লে তার কূটনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদী দেশের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। কারণ এই মুহূর্তের যে রাজনীতিক, যে এশিয়া, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্টের যে রাজনৈতিক যে বলয় বা যে প্রভাব, যে উত্তেজনা চলছে, এটা কিন্তু কঠিন অবস্থা। একদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, চীন, রাশিয়া, ভারত পরস্পর মানে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, একজন পারলে আরেকজনের টাইম মতো পাইলে খেয়া ফেলাবে, এই অবস্থা। তো এই বাস্তবতায় বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমাদের এই উন্নয়নশীল রাষ্ট্রে হঠাৎ করে এই ধরনের ব্যক্তিদের আগমন, আসা যাওয়া, মিটিং করা, এইটা কিন্তু আন্তর্জাতিক বিশ্ব ভালোভাবে চোখে দেখে নেয়, এটা চোখে দেখে না। আবার অনেকে মনে করে কি, অনেকে মনে করে বাংলাদেশের অভ্যন্তরে এমন ব্যক্তিত্ব বা গোষ্ঠী প্রকাশ্য উপস্থিতি, যাদের কার্যক্রম আন্তর্জাতিকভাবে দেশকে বিতর্কিত করবে, ভবিষ্যতে দেশের ভাবমূর্তিকেও এবং কূটনীতির উপর প্রভাব বিস্তার করবে। আবার অনেক পক্ষ, অন্য পক্ষ বলতেছে কি, ব্যক্তি সংগঠন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তা রাষ্ট্রের আনুষ্ঠানিক নীতির প্রতিফলন নয়, মানে এরা করছে কিন্তু এতে রাষ্ট্রের কি করার আছে বা না, এটা রাষ্ট্র এভাবে করতে পারে না। কারণ এটা রাষ্ট্র চলতে হয় বহির্বিশ্বে আরো অনেকগুলো দেশের সাথে, জিও পলিটিক্স বুঝতে হয়, এগুলো সব বুঝতে হয়। এগুলো কোনো কিছুরই বালাই ছিল না 5ই আগস্টের পরে, যখন ইউনিসিও গভর্নমেন্ট আপনাদের মাথার উপরে এসে বসেছে, এবং এগুলো সব কিছুর দায় দায়িত্ব কিন্তু ইউনুসকেই নিতে হবে, এবং বর্তমানও যদি কন্ট্রোল না করে বর্তমান সরকারকে নিতে হবে। আর এইসব ঘটনা বিচ্ছিন্ন না, এটা বৃহৎ একটা প্রতারণার অংশ হইতে পারে, যেটা আমি আগে বলছি, সত্য, গুজব নাকি রাজনৈতিক প্রপাগান্ডা, এটা কিন্তু বিশাল জিনিস। এমনকি এমনকি আমরা এমন একটা সময়ের দিকে আগায় যাইতেছি, এমন একটা অবস্থার মধ্যে বাংলাদেশটা আগায় যাচ্ছে, যেটা এখন চতুর্দিকে সমস্যা, সবার সাথে আমাদের সমস্যা, কারোর সাথে ভালো সম্পর্ক নাই। পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করেন, এখানে এসে হামাস উপস্থিত হয়, এখানে এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা উপস্থিত হয়, এখানে এসে তেহরিকি তালেবান উপস্থিত হয়, মানে একটা চরম খারাপ পরিস্থিতি। আর আমরা যদি ইতিহাস থেকে যদি শিক্ষা নেই, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। আজকে হয়তো ওদের অ্যাম্বাসেডার বা কূটনীতিক যিনি আছেন, উনি প্রমাণ দেন না, উনি বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের নামটা নিয়েছেন।
আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, যেমন ইরাকে মাস ডিস্ট্রাকটিভ ওয়েপেন বা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, পারমাণবিক অস্ত্র আছে, এইসব বলে আক্রমণ হয়েছিল। আফগানিস্তানে আক্রমণ হয়েছে, সিরিয়াতে আক্রমণ হয়েছে, এখন ইরানে আক্রমণ হচ্ছে। এগুলো সব কিন্তু আগে প্লট তৈরি করা হয়, 2, 4, 5, 10 বছর ধরে প্লট তৈরি করা হয়। সেই প্লটকে আমরা পড়ছি কিনা। আমরা অলরেডি জানি যে বাংলাদেশের একটা অংশ, ভারতের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা ইহুদি রাষ্ট্র গঠন করা হবে বা খ্রিস্টান রাষ্ট্র গঠন করা হবে, এরকম কথাগুলো কিন্তু শুনছি। এবং এটার গুঞ্জন আছে এদিক ওদিক, এই গুঞ্জনগুলো কিন্তু নতুন না, এগুলো আজকে 2 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি শুনে যাচ্ছি। এদিকে পাকিস্তানি জাহাজ বাংলাদেশের পোর্টে আসতেছে উইদাউট এনি চেকিং, মাদ্রাসার ভিতরে পাকিস্তানি পিস্তল পাওয়া যাচ্ছে, মেড ইন পাকিস্তান লেখা গুলি সহ। এরপরে 5ই আগস্টের পরে এইভাবে থানা জ্বালায় দেওয়া, পোড়ায়া দেওয়া, পুলিশ হত্যা করা, সব কিছু কিন্তু হয়তো একটা রাজনৈতিক প্লট তৈরি করার একটা অংশ হইতে পারে। এরপরে তো আপনাদের মৌলবাদীদেরই অত্যাচার আছে, মৌলবাদীদের সে আস্ফালন আছে। তো বাংলাদেশটা আসলে কোন পথে যাচ্ছে? এখন ইসরায়েলের পরবর্তী টার্গেট কি পাকিস্তানের সাথে বাংলাদেশও হয়ে যাবে কিনা, বা ওরা যদি একবার যদি বলে যে হামাস আছে এখানে, এবং এটা জানেন সারা বিশ্ব ইসরায়েল যা বলে তা বিশ্বাস করে, ইসরায়েলের কথা বিশ্বাস করে বা বাধ্য হয়। কারণ মোসাদ পৃথিবীর নাম্বার 1 গোয়েন্দা সংস্থার মোসাদ, তাদের ইনফরমেশন ভুল হয় না, আজ পর্যন্ত কোথাও ভুল হইতে দেখিনি। হ্যাঁ, তারা যখন এটা বলতেছে বা ইয়ে করতেছেন, ইসরায়েল কি আসলে এখানে, ইসরায়েল বা আমেরিকা কি খ্রিস্টান বা ইহুদি রাষ্ট্র গঠনের জন্য চিন্তা করছে, নাকি অন্য কোনো খেলা আছে, নাকি মায়ানমারের সেই আপনার আর্ট যেটা আছে, মায়ানমারের যেটা সবচেয়ে কস্টলি এবং যে সামগ্রীগুলো আছে এগুলো উত্তোলনের জন্য এই ঘটনা কি হইতেছে তা বুঝি না, কিন্তু আমাদের ঠেলা দিল এই ইউনুস এবং এই জামায়াত। তারা, আপনারা জানেন যে হামাস আর জামাতের মধ্যে কিন্তু মিল আছে। হামাস হচ্ছে যে মুসলিম ব্রাদারহুডেরই একটা অংশ, আবার তাদেরকে সমর্থন করে কারা? এ জামাতে ইসলামরা। আসলে যে কোন দিকে দেশটা যাচ্ছে বা যাবে তা হয়তো সময় বলে দিবে। তবে এই কূটনীতিক বলা, আজকে হয়তো উনি বলছে, কালকে আরো কয়েকজনে বলবে, আসলে এটা আমাদের জন্য যে একটা বিপদ সংকেত এবং আমরা যে বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি সেটার দিকেই দৃষ্টি দিচ্ছে, সেটার দিকেই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করে দিচ্ছে যে আপনি দেখতে থাকেন। সুতরাং চোখ কান খোলা রাখেন, দেখেন কি হয়। আসলে আমরা মনে হয় বিপদেই পড়ে গেলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।